তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ ঢাকায় অন্তত দুটি আলোচনা সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে প্রথমটির আয়োজন করে বাংলাদেশ সম্পাদক পরিষদ। এতে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ধানমন্ডিতে দ্বিতীয় অনুষ্ঠানটির আয়োজক ছিল ইউনিসেফ, টিআইবি ও সুইডেন দূতাবাস। সেখানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। আমাদের আজকের আলোচনার বিষয়, কতটা মুক্ত বাংলাদেশের গণমাধ্যম। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিবি, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সাংবাদিক ও কলামিস্ট জনাব হাসান মামুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যে দুটি অনুষ্ঠানের কথা বললাম, সেই অনুষ্ঠানের যারা বক্তব্য রেখেছেন, নানান মতামত দিয়েছেন, তথ্য তুলে ধরেছেন, সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। পাশাপাশি আমরা একজন রাজনীতিবিদের দৃষ্টিতে বাংলাদেশে বর্তমানে গণমাধ্যমের কী অবস্থা সেটা যেমন জানবো, ঠিক একইভাবে একজন সাংবাদিকের দৃষ্টিতে বাংলাদেশের গণমাধ্যমের এই মুহূর্তের বাস্তবতা, বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, সেটির কথা আমরা জানবো। আমরা এরই মধ্যে জেনেছি যে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের অবস্থান অনেকখানি এগিয়েছে, যেহেতু সরকার বা রাষ্ট্রে কোনো সংস্থা গণমাধ্যমে হস্তক্ষেপ করে না। তারপরও কি গণমাধ্যম নির্ভয়ে কাজ করতে পারছে? অন্য যেসব সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক শক্তি আছে তাদের প্রভাব কতটা? সেই প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে, মুক্তভাবে গণমাধ্যম কাজ করতে পারছে কিনা, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যে দুটি অনুষ্ঠানের কথা বললাম, তার মধ্যে একটি অনুষ্ঠান সম্পাদক পরিষদ আয়োজিত যে আলোচনা অনুষ্ঠানটি ছিল, সেখানে বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং রাজনৈতিক দলের নেতারা কি বলেছেন সেটি নিয়ে একটি প্রতিবেদন দেখে আলোচনাটা শুরু করতে চাই। সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এই আলোচনা সভা। ফ্যাসিস্ট সরকার বিগত 16 বছর বিভিন্ন প্রতিষ্ঠানের উপর যে দলীয় নীতি চালিয়েছে, তার থেকে রেহাই মেলেনি গণমাধ্যমও, এমন বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় এই আলোচনায়। বিগত দিনে সংবাদ মাধ্যমগুলো তাদের স্বাধীনতা চর্চায় বন্দী ছিল, কারো ভূমিকা স্বেচ্ছাচারিতায় মগ্ন। অভিযোগ তুলে এই রাজনৈতিক নেতারা বলেন, গণমাধ্যমকে মুক্ত করতে অভ্যন্তরীণ স্বার্থ রক্ষার সংস্কৃতি দূর করতে হবে। প্রয়োজনে আইনি নির্দেশনা থাকা উচিত বলেও মনে করেন তারা। সাংবাদিকতাও একটা ক্ষমতা, ফলে সেই ক্ষমতার যদি কোনো জবাবদিহি না থাকে, তাহলে সেখানেও বড় জায়গা, এখন এথিক্যাল জার্নালিজমের জায়গা থেকে, কিন্তু সেই এথিক্যাল জার্নালিজমের জায়গাটি আরো জনগণের কাছে সর্বমানুষের অধিকার নিশ্চিত করার নীতিমালার জায়গাতে আসা দরকার। আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা, বিশ্বাসের জায়গা, সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। ফলে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত। নাহিদকে প্রশ্ন করে আমি বিব্রত করতে চাই না, ওরা যতদিন দায়িত্ব ছিল তারা তুলল না কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যে কারণে তুলতে পারিনি অথবা তুলিনি। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা আগের চেয়ে বেড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবাদপত্রের স্বাধীনতায় বিভিন্ন কথা বলা হয়, কিন্তু সেটা গ্রহণ না করে ঘুরিয়ে দেওয়া বিএনপি সমর্থন করে না। আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা, সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে ঘুরিয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখন কোনো সংবাদ সঠিক বা পছন্দ না হলে তাকে নিয়ে কথা বলার অধিকার সবার আছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, কিছু গণমাধ্যমের সমালোচনা করলে তাকে ফ্যাসিবাদের দোসর বানানো হয়, যা দুঃখজনক বলেও দাবি করেন তিনি। সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে শুধু নয়,
এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করবো, না পেরে বিরোধী থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। যেহেতু গণমাধ্যম নিয়ে আলোচনা, মামুন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম কতটা মুক্ত, কতটা স্বাধীন? ধন্যবাদ। আপনার আমন্ত্রণে আমি এসেছি প্রথম এই অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানটা ফলো করি, দেখেছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার একটা জবাব কিন্তু মুক্ত গণমাধ্যম দিবসে পাওয়া গেছে। যে র্যাঙ্কিংটা হয় প্রতি বছর, সেখানে দেখা যাচ্ছে যে 16 ধাপ অগ্রগতি। তো এইসব র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু সেই প্রশ্নটা পাশে সরিয়ে রেখেও যদি বলি যে 16 ধাপ অগ্রগতি কিন্তু খারাপ না এক বছরে। তবে আপনি যে দুটো অনুষ্ঠানের কথা বললেন, তার একটি অনুষ্ঠানে একজন মানে সংবাদ মাধ্যম মালিক, যিনি টিভি এবং প্রিন্ট দুটোরই মালিক, উনি সম্ভবত একটা কথা বলেছেন যে রাজনৈতিক সরকার এলে আবার 32 ধাপ অবনতি হয়ে যায় কিনা। যে অগ্রগতিটা এখন যে অগ্রগতি হয়েছে কি কারণে? সরকার হস্তক্ষেপ করছে না শুধু এই কারণে? সেটা একটা হতে পারে যে হ্যাঁ, সেটা তো অবশ্যই মনিটর করা হয়েছে যে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে কিনা। আরও ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা আইনের কিন্তু পাশে সরিয়ে নতুন আইন করার একটা উদ্যোগ আছে, মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বদলে ডিজিটাল সাইবার সুরক্ষা আইন অধ্যাদেশ। সে অধ্যাদেশ নিয়ে প্রশ্ন আছে, সে অধ্যাদেশ নিয়েও কিন্তু সমালোচনা যারা অংশীজন তারা তুলেছে যে এর এমন কিছু অস্পষ্টতা আছে যেগুলোকে অপব্যবহার করা সম্ভব। কিন্তু এই উদ্যোগটা নিশ্চয়ই আশা জাগিয়েছে যে সাংবাদিকতাকে সুরক্ষা দেওয়া, মত প্রকাশের অধিকারকে সুরক্ষা দেওয়া, এই ব্যাপারে সরকার উদ্যোগী হয়েছে, অন্তর্বর্তী সরকার। এটা একটা ঘটনা। আরেকটা হচ্ছে যে নতুন করে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিন্তু এখনও বাতিল হয়নি, এটা আছে। তো এর অধীনে যে মামলাগুলো আগে হয়েছিল সেগুলোর প্রত্যাহার নিয়ে প্রশ্ন আছে, যে সেগুলোর প্রত্যাহারের চিত্রটা ভালো না। আজকেও একটা আলোচনা এসছে এবং তথ্য উপদেষ্টা সম্ভবত এর জবাব দিয়েছেন। উনিও স্বীকার করেছেন যে সব মানে যথেষ্ট অগ্রগতি না, কিন্তু অগ্রগতির জন্য সময় লাগবে, এটা উনি বলেছেন। আমি ওনার বক্তব্যটা দেখছিলাম ইউটিউবে। তো আরেকটা হলো যে আমাদের এই মানে হস্তক্ষেপের যে ধরন, সেটা আগের মতো নেই, এটাও কিন্তু একটা বাস্তবতা। যেমন রিসেন্টলি একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই যে আমাদের সংস্কৃতি উপদেষ্টাকে 3 জন সাংবাদিক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন উঠেছে যে এইভাবে প্রশ্ন করা যায় কিনা, প্রশ্ন করেছেন নাকি মত প্রকাশ করেছেন, পক্ষ নিয়েছেন কিনা ইত্যাদি। তো এই বিতর্কে আমি যাচ্ছি না বা পরে যাব, কিন্তু এই প্রশ্ন উত্থাপনের পর দেখা গেছে যে তাদের প্রতিষ্ঠান তাদেরকে চাকরিচ্যুত করেছে। এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ ভাই, উনি কিন্তু একটা অনুষ্ঠানে প্রশ্ন তুলেছেন যে কোন আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেটা কিন্তু ওইসব কর্তৃপক্ষ বলতে পারবে না। তবে আমরা লক্ষ্য করব যে ওইসব প্রতিষ্ঠানকে কিন্তু বাইরে থেকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছিল যে তাদের অভিমুখে লং মার্চ করা হবে ইত্যাদি। তো সরকারি হস্তক্ষেপ নেই এটা বলা যাবে। সরকার বলেছে যে আমরা তো চাকরিচ্যুত করতে বলিনি, কিন্তু যারা এই হুমকি দিয়েছে তারা কিন্তু সরকারটাকে মনে করে তার নিজের সরকার। তো এই মবটা চলছে। আমি বলতে চাই, এই যে প্রেস ক্লাবের অনুষ্ঠানে সংবাদপত্র পরিষদ, সেখানে কিন্তু বিএনপির মহাসচিব সাহেব মব ভায়োলেন্সের কথা বলেছেন। জি, মিডিয়াও কিন্তু টু সাম এক্সটেন্ট মব ভায়োলেন্সের শিকার হয়েছে। দেশের দুটা বড় পত্রিকা, মানে আমরা যে পত্রিকাগুলো পড়ি বা ফলো করি, সাংবাদিকরাও করি, এটা অস্বীকার করে লাভ নাই। এই দুইটা পত্রিকাকে কিন্তু সাবেক আমলে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে তার বাসভবনে নিষেধাজ্ঞা জারি করে রাখা হয়েছিল। তো সেই দুইটা পত্রিকার সামনে কিন্তু এক ধরনের মব তৈরি করা হয়েছে, গরু জবাই ইত্যাদির উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো সরকার দমন করেছে, এমনকি সেনাবাহিনী ব্যবহার করে। কিন্তু এই উৎসাহটা কেন তৈরি হলো সেটা কিন্তু একটা প্রশ্ন। তো এখনও যদি এই মব চলতে থাকে এবং মবের ভয়ে যদি সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয় কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে, এটা কিন্তু আবার আগামী বছর
এই যে র্যাঙ্কিংয়ে যে উন্নতি হয়েছে সেটা আবার অবনতির দিকে নিয়ে যাবে। এবং রাজনৈতিক সরকার এলে পরিস্থিতি কি হবে? রাজনৈতিক সরকার আমরা পেতে পারি ডিসেম্বরের পরেই, যদি অল্প সংস্কার করে নির্বাচন হয়। তাহলে সেই সরকার কি করবে? এই যে বলা হচ্ছে যে 16 ধাপ অগ্রগতির পরে 32 ধাপ অবনতি হয়ে যেতে পারে। তবে ফখরুল সাহেবের বক্তব্যে একটা উৎসাহ জাগে, আশা তৈরি হয় যে পরিস্থিতির অবনতি হবে না, উন্নতি হবে। আমি এখানে আরেকজনের বক্তব্য উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে, এবং একটা কার্টুন ব্যবহার করে, আপনি খেয়াল করেছেন বোধহয়, হ্যাঁ কার্টুন ব্যবহার করে, না ওইটা আগে, এরপরে যেটা উনি করেছেন মেহেদির একটা কার্টুন, যেটা ডেইলি নিউ এজে প্রকাশিত হয়েছে আজকে। এই শেখ হাসিনাকে মানে ওই যে হেফাজত যে উপাধি দিয়েছিল, যে কি যেন কওমি জননী, কওমি মাদার, ওইটাকে ধরে, তো ওই পোস্টটা, ওই কার্টুনটা দিয়ে উনি একটা পোস্ট দিয়েছেন, এবং পোস্টের বক্তব্য আমি পড়ে দেখলাম, এটা খুবই উৎসাহব্যঞ্জক। উনি বলেছেন যে সাংবাদিকদের কাজের সুযোগ থাকতে হবে এবং সেই সুযোগ রক্ষা করতে হবে, এবং এটা যে তাদের অঙ্গীকার, এবং তারা যে অনেক আগে এই কথা বলেছেন, 31 দফায়ও এটা আছে, এটা কিন্তু উল্লেখ করেছেন। তো আমি বলবো যে আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার চান্স বেশি, এটা সবাই মনে করছে। ভারতের একটা সাময়িকীতেও তারেক রহমান সাহেবকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম বলা হয়েছে, সম্ভাব্য। যাই হোক, সেটা ডিসাইডেড হবে নির্বাচনে, কিন্তু আমরা একটা ধারণা করি যে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। সেই জন্য বিএনপি কী বলছে গণমাধ্যম বিষয়ে, গণমাধ্যম কে দেখভালের ব্যাপারে, দেখভালের কিন্তু প্রশ্ন আছে, এবং এই প্রশ্নটা আমাদের এই যে গণমাধ্যম সংস্কার কমিশন, সেখানে এসছে যে এটা একটা পাবলিক গুডস এবং এটাকে পরিচর্যার ব্যাপার আছে, এর জবাবদিহিতার প্রশ্ন আছে, কিন্তু একে রক্ষারও ব্যাপার আছে। এবং যে কোনো গণতান্ত্রিক সরকার কিন্তু গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করবে, এবং সে মনে করবে যে গণমাধ্যম তার শক্তির একটা উৎস, এবং যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এগিয়ে নিতে চাই সেই ব্যবস্থা কার্যকর হবে না যদি মুক্ত গণমাধ্যম না থাকে এবং এটা কাজ না করে। তো এই সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে একটা উন্নতি আমরা লক্ষ্য করছি, কিন্তু গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলো সব ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করছে এটা আমি বলবো না, এবং এই প্রেশারটা কিন্তু আছে, অর্থাৎ সরকারের বাইরে থেকে প্রেশার আছে। আর আরেকটা জিনিস লক্ষণীয় যে অভ্যুত্থানের পরপর বেশ কিছু মিডিয়াতে বড় ধরনের পরিবর্তন এসছে, মানে ওপর তলায়, সম্পাদক বা সিইও পর্যায়ে। তো এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে হয়েছে বলে মনে হয় না। তো এখানেও সরকার বলতে পারে, পেছনে কি ভয়ভীতি কাজ করেছে? হ্যাঁ, এখানেও সরকার বলতে পারে যে আমরা তো বলিনি, আমরা তো করতে বলিনি, এবং প্রমাণ করা যাবে না যে সরকার করেছে। কিন্তু দেখা যাবে ইনভেস্টিগেট করলে যে মালিকপক্ষ এই পরিবর্তনগুলো এনেছে উদ্যোগী হয়ে নিজেরা, এবং তারা মনে করেছে যে তাদের যে সাবেক ভূমিকা, সেই ভূমিকা যেহেতু গণবিরোধী ছিল, এমনকি গণতন্ত্র বিরোধী ছিল, ওইসব মালিকের বক্তব্য কিন্তু এখনও পাওয়া যায় ইউটিউবে। তারা সাবেক প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়ে তারা কি বলেছিলেন, এবং তাদের পাশাপাশি একদল সাংবাদিকও সেই ভূমিকা রেখেছিলেন, খুবই নিন্দনীয়, এবং তাদের অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হচ্ছে। সেই সব মামলা নিয়ে আমি কথা বলবো পরে, সেই সব মামলার ধরন নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ সাংবাদিকতাকে ক্ষুণ্ণ করার এবং সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিজমের পক্ষে অবস্থান নেয়ার, এগুলো তো সত্য। আর ওই মালিকরা তারা কিন্তু নিজেদের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় তারা এই পরিবর্তনগুলো এনেছেন, এবং আমি মনে করি যে সরকার যদি জনস্বার্থ সম্পৃক্ত হয় তাদের উচিত হবে এই ব্যাপারগুলো ইনভেস্টিগেট করে দেখা। আমি আপনার কাছে ফিরবো আরেকটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে এই ফ্যাসিবাদকে আপনার সমর্থন করা, এগিয়ে নেওয়া, ফ্যাসিবাদকে বিকশিত হওয়ার জন্য গণমাধ্যমের মালিকরা যে ভূমিকা রেখেছেন, সে তুলনায় কয়জন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখলাম, আর যারা সংবাদকর্মী স্বেচ্ছায় হোক, বাধ্য হয়ে হোক, পছন্দে হোক, অপছন্দে হোক, পরিস্থিতির কারণে হোক,
যারা ওই কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা অনেক বেশি হয়েছে, সেই ক্ষেত্রে দায় কার কতটুকু এবং সাজাকে কতটা পেলেন? হাবিবি, আপনার কাছে আসি। আপনারা রাজনীতি করেন গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্রের সঠিক চর্চার জন্য গণমাধ্যমের ভূমিকা অস্বীকার করার কিছু নাই। আবার গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করলে পরে গণতন্ত্রের উপকার হয়, সঠিক গণতন্ত্রের চর্চা হয়, জবাবদিহিতা নিশ্চিত হয়, এগুলো আমরা জানি। আপনার দলের অবস্থান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেই বলেছেন আজকের যে অনুষ্ঠানে। তিনি বলেছেন যে বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষমতায় থাকুক আর না থাকুক, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, কখনোই অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়াকে সমর্থন করে না। কিছুটা আভাস দিচ্ছিলেন মামুন ভাই যে আগামীতে যদি নির্বাচন হয় তাতে বিএনপির জয়লাভের সম্ভাবনা বেশি এবং বিএনপির শীর্ষ পর্যায়ে যে কথাগুলো বলা হচ্ছে সেটি আশাব্যঞ্জক গণমাধ্যমের জন্য। কিন্তু আপনারা সরকারে গিয়ে দায়িত্ব নিয়ে হয়তো নিজেরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু অন্য সব যেই শক্তির কথা বললাম, কিছুটা মামুন ভাই বলেছেন, এখনও যে শক্তিগুলোর প্রভাব আছে সেই শক্তির হাত থেকে গণমাধ্যমকে কীভাবে মুক্ত করবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে গ্লোবাল টিভি যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে তাদেরকে সশ্রদ্ধ সালাম। হাসান মাহমুদকে আমার শুভেচ্ছা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে 1975 সালের কী অবস্থা ছিল সংবাদপত্রের, সব বন্ধ করে 4টি সংবাদপত্র ছিল। শহীদ রাষ্ট্র জিয়া রহমান কিন্তু ক্ষমতা আসার পরপরই গণমাধ্যমের সংখ্যা বেড়ে গেল। এরপরে আপনি যদি 90 সাল পর্যন্ত ধরেন কয়েকটি সীমিত পত্রিকা ছিল। ম্যাডাম খালেদা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেখানে আজকের কাগজ, প্রথম আলো, ভোরের আলো, ভোরের কাগজ, এরকম অনেক শীর্ষ পত্রিকাগুলোর জন্ম তখনই হয়েছে সমকাল এইগুলি হয়েছে। এবং একটা জিনিস আপনাকে বলে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এমন প্রচার হতো আর উপন্যাসের সেই গল্পকে হার মানাতো, দুর্নীতির বর পুত্র বলে সম্বোধন করা হতো। তার বিনিময়ে কিন্তু কোনো পত্রিকার সম্পাদককে ধরে আনা, ব্যবস্থা নেওয়া, কোনো যে নিউজ করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। কিন্তু এখন এবার তারপরে আমাদের ঘোষণা 31 দফার মধ্যে আছে গণমাধ্যমকে তার মতো করে চলতে দেওয়ার, এবং যার প্রমাণ হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে গণমাধ্যম দিবসে বলেছেন যে আমরা এখানে অবাধভাবে আমরা এখানে চলতে দেব। এখন আমার প্রশ্ন হলো যে এর আগে যে সরকার ছিল সেই সরকার আমলে এই দেশের সমস্ত পত্রিকাগুলি, দু একটা বাদে সমস্ত পত্রিকাগুলি মালিক ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া সবই ছিল আওয়ামী ঘরানার, সবই। দু একটা ছিল বিএনপি, তাও সেগুলি তার টিকতে পারেনি, তারা হয়তো বিক্রি করে দিয়েছে না অফিসারটা বন্ধ করে দিয়েছিল। এবং সবচেয়ে বেশি আপনার সাথে অনেক টকশো করেছি, আপনি দেখেছেন, আমি কিন্তু বারবার বলছি এই সরকারকে ডুবাবে কিন্তু এই গণমাধ্যম এবং গণমাধ্যমে যারা সাংবাদিক সম্পাদক তারা, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাত জেগে টকশো করে, আর বুদ্ধিজীবীরা সরকারকে আসল চিত্রটা তারা তুলে ধরে না। সামরিক বেসামরিক আমরা রাত জেগে জেগে সরকারের পক্ষে কথা বলতো, এমনকি বলতো যে আমাদের একটা শেখ হাসিনা আছে, আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা বাংলাদেশকে রোল মডেল হিসাবে তারা পৃথিবীর বুকে উপস্থাপন করতে চেয়েছে, যেটা আমি বারবার তার প্রতিবাদ করতাম। এখন কথা হলো যে এই সংবাদপত্রের মালিকেরা যারা সংবাদকর্মী তাদের আমি অতখানি দোষারোপ করব না। মালিকরা যদি তাদের অবাধ স্বাধীনতা দিয়ে থাকে, অবশ্যই সংবাদকর্মীরা যারা একেবারেই আওয়ামী লীগের পক্ষে সাংবাদিক না তারা কিন্তু নিরপেক্ষ লেখার চেষ্টা করতেন, কিন্তু মালিকের ইচ্ছায় তো অনেক সময় তারা করতে পারেননি। এবার আপনি আসেন এই মালিকদের পক্ষে, এই মালিকেরা যারা ব্যবসায়ীরা, তারা ম্যাক্সিমাম পত্রিকার মালিক এখন ব্যবসায়ী, আগে কিন্তু এটা ছিল না। ব্যবসায়ী হলে তাকে একটা পত্রিকা, একটা ইলেকট্রনিক্স মিডিয়া খুলতেই হবে, তার যেগুলি আছে অ্যাডভার্টাইজমেন্টগুলি আছে সেখানে অ্যাডগুলি দেয় এবং দিয়ে তারা অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করতে চায়, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ লিখতে না পারে, বলতে না পারে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্য। এখন এই ঘটনাটা কিন্তু এখন বেশি। আগে যেমন ধরেন আপনার ইনকিলাব ছিল, তার আগে ধরেন আপনার ইত্তেফাক ছিল, সংবাদ ছিল, এই সমস্ত পত্রিকাগুলি ওইরকম বড়ো ব্যবসায়ী কেউ ছিল না। তো এই সমস্যা হয়েছে যে বড় ব্যবসায় হলেই তার পত্রিকা থাকতে হবে, বড় ব্যবসা হলেই তার একটা দুটো টিভি থাকতে হবে। তো এই জায়গায় এসে যখন সেই ব্যবসায়ীরা গিয়ে প্রধানমন্ত্রীর কোনো বিশেষ অনুষ্ঠানে গিয়ে যেন বলেন যে আমরা আপনার সাথে অতীতে ছিলাম, এখন আসি, ভবিষ্যৎ থেকে মরণের পরেও আপনার সাথে থাকবো, এই বলে 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 আসল চিত্রগুলো তারা নিয়ে আসতে পারেনি। এবার আপনি আসেন এই 5 তারিখের পরে এখন যেটা দেখছি, এই যে অবাধ স্বাধীনতা, যেটা
এই স্বাধীনতা ধরেন প্রিন্ট মিডিয়া বলেন, আপনি এই বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া যেটা বলেন, একটা ব্যাপক পরিবর্তন কী হয়েছে আপনি দেখেছেন? ব্যাপক পরিবর্তনটা কী দেখেছেন? আমরা সাংবাদিকদের বা সাংবাদিকতা নামে যারা বড় বড় সাংবাদিক বা যারা বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দেয় কী বলে জানেন? ভাষা টোটালি বদলে গেছে। এই ভাষা বাংলা ডিকশনারিতে নেই। হারাম দাদা, কুত্তার বাচ্চা, সুরের বাচ্চা, এই যেসব গালিগুলি আসতেছে, এইটা কি ভাষা হলো? যদি এক একজন সাংবাদিক বলে দাবি করে, এগুলো সামাজিক মাধ্যমে মাধ্যমের কথা বলতেছি। এই সামাজিক মাধ্যমটা এই জায়গায় এসে এখানেও তার প্রভাব পড়ত। এই কথাগুলি কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যেও কিন্তু এটা সংক্রমিত হয়েছে। রাজনৈতিক নেতারাও দু একদিন বলে কুত্তার বাচ্চা, চুপ্পু, এই যেসব হারামজাদা সেনাপ্রধান, এইগুলি যদি আপনার বলতে থাকে, তাহলে এইটাকে সংবাদ, এইটাকে আপনার আবার স্বাধীনতা আমি বলবো? এমন এমন কথা বলে তারা যেগুলি কোনোভাবে আস্তে করে শুনতে হয়। বাচ্চারা যদি শোনে, অন্য কেউ যদি শোনে, লজ্জায় মরে যেতে হয় তখন। তো এই সমস্তগুলিকে, এই যে অবাধ স্বাধীনতার মানে কি তাই? তো এই জায়গার থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। স্বাধীনতা থাকবে, সংবাদ স্বাধীনতা অবশ্যই থাকবে। আপনি যাদের কথা বলছেন তারা তো আসলে সাংবাদিকতা করে, সাংবাদিকতা না, একসময় সাংবাদিক ছিল, অনেকে সাংবাদিক ছিল। তাহলে এখন তারা দেশে ছিল না, হয়তো কেউ দেশে আছে। তো এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে, গালি দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা বাংলা ডিকশনারিতে নেই। তো এই যে এইগুলি যদি এখন আপনার অবাধ এই স্বাধীনতার নামে যেগুলি আসে, সোশ্যাল মিডিয়ায় যে সময় লেখা হচ্ছে, বিএনপির মতো দলকে বলতেছে জারোজ থেকে শুরু করে এমন কোনো খারাপ ভাষা নেই যা বলতেছে না। বিএনপির একটা দল, এত বড় একটা দল, এত বছর সংগ্রাম করলে, জীবন দিল, ইলেকট্রিক শক খেলো, আপনার রিমান্ডে গেল, বাড়ি ছাড়া হলো, ঘর ছাড়া হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, সংসারের মুখ দেখে নাই অনেকদিন। তাদেরকে নিয়ে যেসব ভাষায় কথা বলা শুরু হয়েছে, এগুলি তো আপনার কোনোভাবেই কোনো ভালো কোনো লক্ষণ বলে আমার তো মনে হয় না। তারপর দেখেন এইসব তো সাংবাদিকের জগতে বড় বড় সাংবাদিক যারা ছিলেন, আমি দু একটা জায়গায় বলেছি, যখন এই কথাগুলো আমি কিন্তু বারবার আপনি দেখেছি, আমি বলতাম আমার রাত্রে ঘুম হয় না। কেন? যে আওয়ামী লীগের এই নিস্তর কর্মীরা এমন বিপদে পড়বে, বড় যারা আছে তারা চুরি চামারি করে তার দেশ ছেড়ে চলে যাবে, ছোটোগুলি বিপদে পড়বে। আজকে তো সেই বিপদে পড়ছে। তখন অনেক আমাদের মুখ তাকে কী আওয়ামী লীগকে কমাতে যাবে নাকি, 41 সাল পর্যন্ত তো আছেই। তা আমি কিন্তু বলতাম যে এত আশা করাটা ঠিক না। এখন আবার ওই সাংবাদিকরা ওই সরকারকে যেমনভাবে মানে বুঝতে দেয়নি তার অবস্থান, যে একইভাবে নির্বাচন দরকার নাই, একদলীয়ভাবে নির্বাচন করেন, বিএনপিকে অংশগ্রহণ দেওয়ার দরকার নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখন আবার এক শ্রেণীর বড় বড় সাংবাদিক এবং কলামিস্ট তারা কিন্তু বলা শুরু করেছে, 4 বছর কেন, 10 বছর থাকুক, 17 বছর থাকুক, আজীবন থাকুক, যেতে দেবেন না। কী হচ্ছে বলে? পৃথিবীর কোনো দেশ নির্বাচন ছাড়া কোনো দেশ আছে নাকি? নির্বাচন ছাড়া কোনো দেশ চলে? সমাজতান্ত্রিক দেশগুলির ভিতরে একমাত্র উত্তর কোরিয়া ছাড়া নেতৃত্ব পরিবর্তন হয়। রাশিয়া তো একদলীয়ভাবে হলে একটা নির্বাচন 4 বছর হলে হয়। কোন দেশের নির্বাচন হয় না? এইসব সাংবাদিকরা বড় বড় বুদ্ধিজীবী, জ্ঞানী, যাদেরকে আমরা শ্রদ্ধার আসনে আমরা বসে রাখতাম, তারাই সমস্ত কথাগুলো বলছে কোনো নির্বাচন দরকার নাই, নির্বাচন চাওয়াটা মানে অপরাধ। আরে নির্বাচন তো হতেই হবে, নির্বাচন তো হতেই হবে, সংস্কার হোক, যাই হোক, করার পথে নির্বাচন হতে হবে। বিচার আমরা বিচার চাই না। আমাদের লোক বললো, আমাদের লোক, আমাদের নেত্রী অসুস্থ বিদেশ চিকিৎসা দিতে পারলো, বিনা কারণে তাকে সাজা দিল, তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, একটা পর একটা মিথ্যা মামলা দিয়ে, জেল দিয়ে। আমরা নাকি আওয়ামী লীগের বিচার চাই না, ফ্যাসিস্টের বিচার চাই না, আমরা নাকি আওয়ামী লীগের নির্বাচনের কথা বললে বলে ভারতও নির্বাচন চায়, বিএনপিও নির্বাচন চায়। নির্বাচনটা চাওয়া একটা এখন মনে হচ্ছে যে একটা রাজাকার হয়ে যাওয়ার সমতুল্য এরকম। আবার কেউ কেউ এই নির্বাচনের আগে হতে দেওয়া হবে না, চাওয়া যাবে না, এগুলি কিন্তু আবার পত্রিকাতে আসতেছে, লেখাও আসতেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতেছে, লেখাও আসতেছে। তো এই সমস্ত দিনগুলি আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমি জানি না। তবে আমাদের দল, আমার ভাই যেটা বললেন যে নির্বাচন তো আমরা চাবো, এখানে নির্বাচন চাইলে পথে সামনে নির্বাচন হলে বিএনপি নির্বাচন যাবো। আমাদের বলতেছি না জোর করে ক্ষমতা যাবো, আমরা কি একবার বলেছি যে আমরা নির্বাচন করে জোর করে ক্ষমতা যাবো? দেশের মানুষ যদি আমাদেরকে চায়, এটা আমাদের চাওয়াটা অপরাধ না, বরং না চাওয়াটাই, দীর্ঘদিন না চাওয়াটাই অপরাধ বলে আমি মনে করি। কেউ কেউ এক এক সময় এক এক কথা বলছেন। যেমন তার একটা বড়, আমাদের বিএনপি পরে একটা অবস্থান, একটা দল একবার বলে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, আবার বলে যে রোজার আগে হতে হবে, আবার বলে যে এপ্রিলে হতে হবে, নানান যে যেমন পারতেছে সে তেমন বলতেছে, আর বিএনপিকে যেমন ইচ্ছা তেমন গালাগালি করতেছে। একবার ভাবে না এই দলটা লক্ষ লক্ষ কর্মীরা কারাগারে গিয়েছে, লক্ষ লক্ষ কর্মী জেল খেটেছে, 300-400 কর্মী। এখন আমাদের মনোপ্রত্যাহার হয়নি,
এখন আমাদের মামলা প্রত্যাহার এইগুলি তো সংবাদ আসা দরকার। এই যে স্বাধীন সংবাদপত্রের যে কথা বলতে সাংবাদিক বলছেন, এগুলো তো কলম লেখা উচিত, সম্পাদকের লেখা উচিত যে কেন এই মামলাগুলো প্রত্যাহার হবে না, এরা কোন কারণে, এটাকে জমি দখল করতে মামলা হয়েছিল না ঘাট দখল করতে যে মামলা হয়েছিল, মামলা হচ্ছে মিথ্যা মামলা, ষড়যন্ত্র মামলা। আমি তো সর্বপ্রথম শিকার, বিগত সরকার সর্বপ্রথম আমি শিকার না, আমাকে টকশোকে ধরে নিয়ে আমার সারা দিতে সর্বপ্রথম। আপনার তো মনে আছে সারা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে কী আসলো, হাবিব শাহজাহান লিঙ্কনের 4 বছর সাজা, 15 জন, এদের সব 15 জন সাজা। তো আমাকে টেলিফোন থেকে আমাকে ধরে নিয়ে গেল। তো এইগুলো তো এখন লেখা উচিত যে এই জিনিসগুলো, এই মামলাগুলো প্রত্যাহার হওয়া উচিত। এখন আমাদের হাজিরা দিতে হয়, হাজিরা দিলে জামিন কেটে যায়। কোন দেশে বসবাস করতে বলেন তো আপনি? এগুলো সংবাদপত্রের দায়িত্ব নাই, এখন আছে তো, এখনো আমাদের মামলা তো চলমান। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো এই আলোচনায়, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আজকে আমাদের আলোচনার বিষয় কতটা মুক্ত বাংলাদেশের গণমাধ্যম। আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব এবং সাংবাদিক ও কলামিস্ট জনাব হাসান মামুন। মামুন ভাই, আপনার কাছে ফিরতে চাই। এই সম্পাদক পরিষদের সভাপতি এবং ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ আনাম বলেছেন দেশে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। তিনি বলছেন যে গণ আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং একটা ভয়ের ব্যাপার। এই গণঅভ্যুত্থান পরবর্তী এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি। পাইকারি হারে মামলা দেওয়া, যাত্রার বিরুদ্ধে আপনার খুনের মামলা দেওয়া, সুনির্দিষ্ট অপরাধ থাকলে সেটা নিয়ে মামলা দেওয়া যেত। এটি একটি ভয়ের পরিস্থিতি তৈরি করেছে। অনেকে মামলায় জেলে আছেন, অনেকে বাইরে আছেন, অনেকে ভয়ে আছেন। এই যে রাজনৈতিক কারণ যদি বলি, এই যে পাইকারি হারে গণহারে মামলা, এটি নিয়ে সরকারের পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছে। আমাদের আইন উপদেষ্টাও বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, আরও অনেকে বলেছেন। কিন্তু এই মামলাগুলোর ভাগ্য কী হবে এবং তার মধ্য দিয়ে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা যেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, তার মাধ্যমে কিভাবে স্বাধীন, মুক্ত, নির্ভয়ে সাংবাদিকতা করা সম্ভব? জি, আমি মাহফুজ ভাইয়ের সঙ্গে একমত যে এই যে ঢালাওভাবে মামলা দেওয়া এবং যে অভিযোগে তাদের অভিযুক্ত করা হচ্ছে প্রাথমিকভাবে, মানে মামলা দেওয়া তো অভিযুক্ত করা, হয়তো পরে পুলিশ এটাকে চার্জশিটভুক্ত করবে বা করবে না, কিন্তু এর ফলে হয় কি সামাজিকভাবে একটা কিন্তু সামাজিক অবস্থার একটা অবনমন হয়, একটা অস্বস্তি তৈরি হয়। আমার ব্যক্তিগত পরিচয়ের মধ্যে 3 জন আছেন সম্পাদক পর্যায়ের মানুষ, তাদের সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, নাম বলবো না। তারা অস্বস্তি বোধ করেন এবং ওই তো বলেন যে আমি তো ভাই হত্যা মামলার আসামি। মানে আমি তো জানি যে হত্যা মামলার আসামি হওয়ার কোনো কারণ তাদের নাই, আমি পার্সোনালি দায়িত্ব নিয়ে, অনিয়মের অভিযোগ হ্যাঁ সেগুলো থাকতে পারে। এমনকি 11 জন না 12 জন না 18 জন আটক আছে, আমরা এর নামগুলো এখানে নিতে পারি, নিচ্ছি না। তারাও কিন্তু হত্যা মামলায় বা হত্যা চেষ্টা বা সহিংসতার মামলায় অন্যদের সঙ্গে তাদেরকেও ধরা হয়েছে এবং তাদের মামলাগুলো কিন্তু চলছে না, মানে সেভাবে নিষ্পত্তি হচ্ছে না, যে দ্রুত নিষ্পত্তি হয়ে তাদেরকে একটা হিল্লে হওয়া, সেটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা, এদের বিরুদ্ধে জনরোষ আছে, এটা ঠিক। আজকে তথ্য উপদেষ্টা বলেছেন কথাটা, যে জনরোষ এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন বা এটাকে চ্যানেলাইজ করা কঠিন, যে এটা কি করব এটা নিয়ে আমরা, কারণ এরা তো চিহ্নিত, এদের ভূমিকা তো সবাই দেখেছে। জনরোষটা যদি অন্যায়ের জন্ম দেয় সেক্ষেত্রে সরকারের কিছু করণীয়? হ্যাঁ হ্যাঁ, সেটাই প্রশ্ন, যে এই জনরোষের কারণে যদি অন্যায় মামলা হয়, যে মামলা একেবারে দৃশ্যমানভাবে হচ্ছে যে এটা অগ্রহণযোগ্য, তো সেই মামলা তো সরকারের ভাবমূর্তিকেও নষ্ট করবে। এবং এটা শুধু সরকার না, এটা কিন্তু গণ অভ্যুত্থানের ভাবমূর্তিকেও নষ্ট করে, গণ অভ্যুত্থানের পরে এইগুলো হচ্ছে। হ্যাঁ, এবং তুলনা করা হয় কিন্তু যে আগে তো এইগুলো হয়নি, এতটা হয়নি, আগেই ভালো ছিলাম, এই যে একটা কথাবার্তা বলা হচ্ছে, এগুলোর কিন্তু উপাদান আসছে এখান থেকে, যে এইভাবে ঢালাওভাবে মামলা দেওয়া। রিসেন্টলি আর একটা মামলা হয়েছে 800 কতজন আসামি, তার মধ্যে বোধহয় সাংবাদিক অনেকে আছে। তো সাংবাদিকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বিগত 15-15.5 বছরের শাসনামলে, কোনো সন্দেহ নাই। কিন্তু বেশিরভাগ সাংবাদিকের ভূমিকা তো প্রশ্নবিদ্ধ না, তারা তো কিছু করার ছিল না,
তারা চাকরি করতো। এখন বলা যেতে পারে যে হ্যাঁ তারা চাকরি করতো, তারা কেন চাকরি ছেড়ে দিল না, তারা কেন এই ভূমিকায় অবতীর্ণ হলো বা সহায়তা করলো। তো এটা বাইরে থেকে বলা সহজ, আমাদের দেশে কিন্তু পেশা পরিবর্তন সহজ না। মানে একটা পেশায় যদি আপনি 7-8 বছর চলে যায় তাহলে এই পেশা আপনি ছাড়তে পারবেন না, এত সহজ না আমাদের দেশে। বাইরে সম্ভব, যে ট্রেনিং নিয়ে আমি অন্য পেশায় চলে গেলাম। বাইরে অন্যান্য মানে বেশ বয়সকালেও মানুষ নতুন করে ট্রেনিং নিয়ে অন্য পেশায় চলে যায়, যে এই পেশা আমাকে স্যুট করছে না। কিন্তু আমাদের সাংবাদিকতায় এই সুযোগ একেবারেই নাই। তো আরেকটা হচ্ছে যে সাংবাদিকতায় এমন শর্তে কাজ করতে হয় সবখানেই, এটা প্রিন্ট ইলেকট্রনিক সবখানেই, যে সেখানে আসলে ব্যক্তির পক্ষে স্বাধীন সাংবাদিকতা চর্চা করা এটা খুবই কঠিন। গণমাধ্যম সংস্কার কমিশন এই বিষয়ে কিছু কাজ করেছে, কিছু রিপোর্ট দিয়েছে, এবং তাদের রিপোর্টগুলো কিন্তু একটু মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা দরকার। আমি 2টা কমিশনের রিপোর্টের কথা এখানে উল্লেখ করব। একটা হচ্ছে শ্রম সংস্কার কমিশন, আর একটা হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন। এগুলো নিয়ে বাইরে আলোচনা কম, কিন্তু এর 2টা কমিশনেরই অনেক প্রস্তাব আমি মনে করি রাজনৈতিক দল নির্বিশেষে সবাই এটা অ্যাকসেপ্ট করবে। যেমন বহুদিন থেকে আমরা আলাপ করছিলাম যে এক মালিকের 2 পত্রিকা বা 2 মাধ্যম, এটা সঙ্গত কিনা। আমরা কিন্তু সাংবাদিকরা আলাপ করতাম যে এটা হচ্ছে তার ক্ষমতায়নের একটা মাধ্যম, যে তার রাজনৈতিক সামাজিক কোনো কোনো বিজনেস গ্রুপকে 5-7টা একযোগে দেওয়া হয়েছে, এবং কি দেওয়া হয়নি সেটাই প্রশ্ন। আমি সেই গ্রুপের নাম বলতে চাই না, আমরা সবাই জানি, এবং সেই গ্রুপের ভূমিকা জানা আছে। মানে বিগত সরকারের আমলের আগেও তারা কি ধারায় ব্যবসা করেছে সেটা আমরা জানি, এবং তাদের ব্যবসায়িক উত্থানও প্রশ্নবিদ্ধ। এবং তারা সংবাদপত্র বের করেছে, আরেকটা সংবাদপত্রের বিরুদ্ধে ঘোষণা দিয়ে, লিফলেট করে, তারপরে পোস্টারিং করে, আমাদের মনে আছে তাই না, মানে এক মিডিয়া আরেক মিডিয়ার বিরুদ্ধে। তো এইগুলো হয়েছে। এখন তারা আবার ভুল পাল্টাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে ওই মালিকদের কিন্তু কিছু হয়নি, ওই মালিকদের হয়ে যারা কাজ করতো, যেসব সাংবাদিক কিছুটা দায়বদ্ধ হয়ে, তবে সবাই যে দায়বদ্ধ হয়ে কাজ করেছে তা না, এমনও দেখা গেছে যে হ্যাঁ মালিক হচ্ছে এক ধারার, কিন্তু মালিকের হয়ে যারা মিডিয়া পরিচালনা করেছে তারা কিন্তু ভিন্ন ধারার, এবং তারা ছিল মালিকের চেয়ে শক্তিশালী। এরকম মিডিয়া কিন্তু আছে, আপনি জানেন। এবং তাদের সঙ্গে গোয়েন্দা সংস্থার সম্পর্ক ছিল, এবং তাদের কাজ ছিল বিভিন্ন রকম তথ্য সরবরাহ করা, মানে জনগণকে তথ্য জানানোর চেয়ে গোয়েন্দা সংস্থাকে সার্ভ করা, এগুলো ছিল তাদের উদ্দেশ্য, আমরা সবই জানতাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে চাই যে বিগত সরকারের আমলে কতগুলো ব্যাপার ঘটেছে যেগুলো আগে কখনো হয়নি। একটা হচ্ছে যে এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে ব্যবসা দখল, ব্যাংক দখল এর মধ্যে আছে, ইসলামী ব্যাংকের কথা আমরা সবাই জানি, এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণমাধ্যম দখল এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ, এটাও কিন্তু পাশাপাশি হয়েছে। আমি একটা ছোট গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, সেখানে আমি নিজে দেখেছি কিভাবে সামরিক গোয়েন্দা হস্তক্ষেপে সেই পত্রিকাটাকে, সম্ভাবনাময় পত্রিকা, সেটাকে টিপে মেরে ফেলা হয়েছে, জাস্ট টিপে মেরে ফেলা হয়েছে। আমি এটা সাক্ষী। যাই হোক, তো এইসব অভিজ্ঞতা আমাদের সবারই আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আগামীতে কি হবে, আগামীতে কি আমরা এমন একটা পরিবেশ পাব যেখানে এই গোয়েন্দা সংস্থাগুলো দায়বদ্ধ হবে তাদের কার্যক্রমের জন্য, যে তারা ব্যবসায় হস্তক্ষেপ করবে না এবং সাংবাদিকতায় হস্তক্ষেপ করবে না। আর এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। সাংবাদিকতায় হস্তক্ষেপ করে যেটা ভাই বলছিলেন, লাভ হয়নি আলটিমেটলি। কারণ সাংবাদিকতা, আমি যেটা আগেই বলছিলাম, মুক্তভাবে চলতে না পারলে, অমর্ত্য সেন বলেছেন যে মানে ফেমিন বা দুর্ভিক্ষ ঠেকানো যায় না, আবার একই সঙ্গে এই সরকারের এই ধরনের পতনও কিন্তু ঠেকানো যায় না। এই শেখ হাসিনার শেষ সময়ে সাংবাদিকরা গিয়ে যে বললেন যে আমরা যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আপনার পাশে আছি, কিন্তু ওই সাংবাদিকরা বুঝতে পারেনি যে তারাও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং তাদেরও ক্ষমতা নাই এই সরকারকে সার্ভ করার। হ্যাঁ, তো এটা করে লাভ হয় না। এবং হয় কি যে ক্ষমতা বা সরকারের পতনটা হয়তো বিলম্বিত হয়, কিন্তু পতন যখন ঘটে তখন এটা সশব্দ পতন হয়, এবং এই ধরনের পতনের পর তাদের রাজনৈতিক অধিকার থাকা না থাকা নিয়েও প্রশ্ন ওঠে, এবং সেটাকে রিকনসাইল করার প্রশ্ন ওঠে যে একটা দল বিলুপ্ত হয়ে গেলে, বাদ দিয়ে দিলে তাদের সমর্থক গোষ্ঠীর কী হবে।
তাদের সমর্থক গোষ্ঠীর তো ভোটাধিকার আছে, এবং তারা যদি 20-25% হয় তাহলে তাদেরকে বাদ দিয়ে কি করে জাতীয় ঐক্য হবে, এই আলোচনাগুলো কিন্তু আবার হচ্ছে। এবং আমাদের সাংবাদিক এবং গণমাধ্যমের মালিক যারা এর বিপরীত ভূমিকা পালন করেছেন গত 15.5 বছর, তারা কিন্তু এটা বুঝতেই পারেননি যে এক সময় এলে তাদের নিয়ে প্রশ্ন উঠবে এবং গণমাধ্যমে তাদের যে ভূমিকা, সেই কারণে তাদেরকে পালাতে হবে, তাদেরকে আটক হতে হবে, এবং তারা সহানুভূতিও পাবে না। তাদের প্রতি কিন্তু সাধারণ মানুষের সহানুভূতিও নাই, কারণ এই সাংবাদিক এবং এই গণমাধ্যম মালিকদের নিয়ে কিন্তু ইউটিউবে ব্যাপক আলোচনা হয়েছে। শেখ হাসিনা দেশের ভেতরটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন, কিন্তু বাইরে থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারেননি, এবং বাইরে থেকে কিন্তু যথেষ্ট ড্যামেজ তার হয়েছে। মানুষ ইউটিউবে এগুলো শুনতোই, খালি এখনও এগুলো শোনে। ভাই যেগুলো বলছিলেন যে গালাগাল দুপক্ষেই আছে, এ পক্ষে আছে, ও পক্ষেও আছে, সেটা তো নিয়ন্ত্রণ করা মুশকিল, এবং সেটা আমাদের আলোচনার খুব একটা বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে বিধিবদ্ধভাবে যে মিডিয়াগুলো চলছে, লাইসেন্স নিয়ে, নিবন্ধন নিয়ে, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ না, তাদেরকে কীভাবে জবাবদিহিতা আনা যায়, এবং তাদের ভূমিকার সুফল কিভাবে গণতন্ত্র পেতে পারে, জনগণ পেতে পারে, সেটা সরকারের নিশ্চিত। এটা হচ্ছে নিশ্চিত করার বিষয়। এবং সেক্ষেত্রে গণমাধ্যম সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ আছে। আমি বলবো যে এগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত, এবং এগুলো নিয়ে কিন্তু নীতিগত তেমন প্রশ্ন নাই। চাইলে সরকার যেমন একটুখানি বলি, যেমন নারী অধিকার সংস্কার কমিশনের ব্যাপার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সাংঘাতিক রকমের। এমন শিক্ষা কমিশন হয়নি, কিন্তু হলেও এটা নিয়ে বিতর্ক হতো, যেটুক হয়েছে সেটা নিয়েও বিতর্ক, এই যে পাঠ্যপুস্তক সংশোধন ইত্যাদি। কিন্তু এগুলো নিয়ে তো কোনো বিতর্ক নাই। শ্রম সংস্কার কমিশনে যে ন্যূনতম মজুরি, সাংবাদিকদেরও ন্যূনতম মজুরির কথা কিন্তু এসছে, একটা অভিন্ন ন্যূনতম মজুরি, শুধু প্রিন্ট মিডিয়ার জন্য না, ইলেকট্রনিক মিডিয়ার জন্য, তাই না? তো এই বিষয়গুলো এসছে। তারপরে মালিকানার ধরন, কালো টাকা, আমরা গণমাধ্যম সংস্কার কমিশনের বিষয়টাতে আসবো। তার আগে একটু হাবিব আপনার কাছে শুনতে চাই যে মালিকানা নিয়ে প্রশ্ন, একই মালিক সব ধরনের গণমাধ্যমের মালিক হচ্ছে, বা কাদেরকে সরকার মালিকানার সুযোগ দিচ্ছে, এটি আমরা গত 16 বছর দেখেছি একরকম। তারা নতুন করে দিয়েছে, যেগুলো পুরনো ছিল সেগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, অথবা মালিকানা বদলে ফেলেছে। তার আগে যখন আপনার দল ক্ষমতায় ছিল, তারাও অনেক গণমাধ্যমের মালিকানা দিয়েছে। কিন্তু এই মালিকানা দেওয়ার ক্ষেত্রে যে রাজনৈতিক বিবেচনাটি কাজ করে, এবং ধারণা করা হয়, বা এটাই মানুষ জানে যে কোনো একটি সরকার তাদেরকেই গণমাধ্যমের মালিকানা দেয় যারা তাদের লোক, তাদের হয়ে কাজ করবে। আখেরে কি এর কোনো সুফল পাওয়া যায়? না, আখেরি এতে কোনো সুফল পাওয়া যায় না। সেটা আমরা সামনে দেখলাম, তো চোখের সামনে দেখলাম কতগুলি গণমাধ্যম জন্ম হলো। এই গণমাধ্যমগুলো জন্মের জন্য যা অর্থ বা যা যা দরকার ছিল তা কি ছিল তাদের? সরকারের আনুকূল্য নেই, তারা এই টাকা পয়সাগুলো জোগাড় করেছে, যে কোনোভাবে হোক তারা এটুকু পেয়েছে। তো পেয়ে যা ইচ্ছা তাই। আজকে যে কথাটা আসছে যে যারা সাংবাদিক যারা কারাগারে আছে বা যারা একটু বেকার অবস্থা আছে, আপনি ওই সেন্সেও চিন্তা করেন যে এরা অন্ধের মতো সরকারের সমর্থন করে গিয়েছে, এবং সরকারকে অন্যায় করার কাজে প্রলুব্ধ করেছে, উৎসাহিত করেছে। নিজেরাও অন্যায় করেছে, নিজেরা তো অন্যায় মহান্যায় করেছে, এবং সরকারকে অন্যায় করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। যে কারণে আজকে তাদের তো একটা ব্যাকফুটে থাকতেই হবে। এত তাড়াতাড়ি এত কি এই 1 বছর হলোই না, আগেই আবার সব এত চিল্লাছে। আমরা তো বিনা কারণে জেল কাটছি, বিনা কারণে এত অন্যায় করছে, সরকারকে সমর্থন করে অন্যায় করছে, নিজেরাও দুর্নীতি করেছে, যে কারণে মালিক হয়ে গেছে, রাতারাতি মালিক। এখানে যে ওই অপরাধের মামলা না হয়ে যখন অন্য অপরাধের মামলা দেয়, এইটা একটা বিষয়। যেমন আমি বলি, আমাদের সময় যেমন ছিল, আমরা যখন বিরোধী দলে ছিলাম, হাজার হাজার না লাখ লাখ মানুষের নামে মামলা হয়েছে, কিন্তু ঘটনা ছাড়াই আকাশে বজ্রপাতও হয়নি, বোমা ঘটনার মামলা দিয়ে দিচ্ছে আর কি। তো এই যে সব ঘটনাগুলো ঘটেছে, যেটা আমাদের গাড়ি ছিল, গাড়ি পড়েই নি, মালিক নাই, 30 নম্বর নাই, নেম প্লেট নেই, নিজের মামলা সাদাও দিয়ে দিল। এই জিনিসটা তো আমরা দেখতে চাই না। যে কারণে আমি সর্বপ্রথম এই সরকার ক্ষমতা আসার পর, ফ্যাসিস্টের বিদায়ের পর সর্বপ্রথম আমি কিন্তু মিডিয়াতে এসে বলেছি, ওই মামলা দেখতে চাই না। গাইবি মামলা 1000, 1200, 1000, 12,000, 13,000, যেমন ওই যে মৃত্যু হত্যাকে চট্টগ্রামের এসপি বাবুলের ওয়াইফকে নিজে হত্যা করালো, অথচ কত হাজার হাজার মানুষকে রোজা রমজানের দিনে তারা কারাগারে পাঠালো, ইফতারি খেতে দিল না, সেহরি খেতে দিল না, তারাবি নামাজ পড়তে দিল না। পরবর্তী দেখা গেল নিজেই ঘটনাটা ঘটিয়েছে। তো এইরকমভাবে আমরা বলতে চাই না, অন্যায়ভাবে ধরে নিয়ে যাক, অন্যায়ভাবে সাথে একটা ঘটনার সাথে 100, 1000, 2000 মানুষ
আসামিকে এটা আমি চাই না। প্রথম থেকে প্রতিবাদ করেছি, কিন্তু এখনই প্রতিবাদ করছি। এমন জানি আমার একটা মামলা জানি, বলতে চাচ্ছি না। ধরুন আমাদের মহাসচিব হান্নান শাহ, শফিউল আলম প্রধান একসময় ছিল এতে আপনার দিনাজপুরে, তার নামে মামলা হলো মহল্লার গাড়ি পুরানো প্রধানমন্ত্রী কাজের সামনে ছিলই না। আমাদের অনেক মানুষ ছিল জেলখানায়, বিদেশে চিকিৎসা, অনেকে মারা গিয়েছে, তাদের নামেই মামলা হয়েছে, হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলা হয়েছে। তো এই সংস্কৃতিতে এখন আমরা চাই না। এই আমলে মামলা হচ্ছে না তা আমি বলবো না, এখানেও মামলা বাণিজ্য চলছে। একটা মামলায় একাধিক কার সাথে কার দ্বন্দ্ব আছে সেগুলি কিন্তু এর ভিতরে জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বিরাট অন্যায়, এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। আমি একটা মামলার স্পেসিফিক জানি, সেই মামলার সমস্ত আসামি হলো প্রশাসনের লোকজন, পুলিশ থেকে সব। এখানে অন্য একজনকে ঢুকানো হয়েছে, সে সময় ঢাকাই ছিল না, তাকে সেই মামলাতে আসামি করা হলো। কি নির্মম! এটা হতে পারে নাকি? এই যে অবস্থা এখন, এটা যেন না হয়, এটা আমি দৃঢ়ভাবে এটা আমি আমার বক্তব্য বলতে চাই। এখন কথা হলো যে বিগত দিনে যে কাজগুলো হয়েছে ওই কাজগুলো পুনরাবৃত্তি হয়, তার পরিবর্তনটা কী হলো? আর আমার ভাই যেটা বললেন হাসান মাহমুদ, যে গালাগালিটা বিষয়, আমার গালাগালিটা বিষয়। আমার এই পরিবেশে বসবাস করি তো, টেলিফোনে বক্তব্য শুনি তো, হারামজাদা কুত্তার বাচ্চা, একটা রাষ্ট্রপতিকে কুত্তার বাচ্চা বলে, হারামজাদা বলে সেনাপ্রধানকে। এগুলো শুনতে ভালো লাগে, বলেন তো আপনি? আরও যেসব ভাষা বলে, সামাজিক মাধ্যম এগুলো আসতেছে না, এই বক্তব্যটা এতেও আসতেছে তো, আপনার মিডিয়াতে আসতেছে তো, আপনার ইলেকট্রনিক্স মিডিয়াতে আসতেছে তো, তখন বক্তব্য দিচ্ছে নেতা, এটা আসতেছে তো, শুধু সামাজিক মাধ্যমে তা তো না। তো এই যে সমস্তগুলি আসতেছে, এইগুলি থেকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আগাচ্ছি না পিছাচ্ছি? যেমন উনি বললেন সংস্কার কমিশনের কথা বললেন, যেমন ধর তোফায়েল আহমেদ সাহেব স্থানীয় সরকার কমিশনের উনি সংস্কার দিয়ে করেছেন, আমি ওটা তো ছুঁড়ে ফেলে দিতে চাই, আমি একদম ডাস্টবিনে ফেলে দিতে চাই। ওই নির্বাচন পদ্ধতির কারণে উনি আইয়ুব খানের সে মৌলিক গণতন্ত্র ফিরে গেছেন, যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র বিগত সরকার প্রতিষ্ঠিত করেছিল আপনার জেলা পরিষদ নির্বাচনে। বিরোধী দল অংশগ্রহণ করে, নিজেরা অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ টাকা সেখানে বাণিজ্য হয়েছে উপজেলা চেয়ারম্যান সদস্য হওয়ার জন্য। আবার সেই আইয়ুব খান মৌলিক গণতন্ত্র এত বছর পর। এবং আর একটা অন্যায় কথা বলেছেন উনি, তীব্রভাবে প্রতিবাদ করছি, সরকারি চাকরিজীবীরা মেম্বার এবং কমিশনার দাঁড়াতে পারবে, কাউন্সিলর দাঁড়াতে পারবে, এবং তাদের ভোটে নির্বাচিত হবে আপনার মেয়র এবং ইউনিয়ন চেয়ারম্যান। কোথায় নিয়ে যাচ্ছে এই সংস্কার? আমি আনবো এই যে সংস্কার, যে এই যে গতকাল যে হেফাজতে যে প্রতিবাদ জানালো, কী দরকার এগুলো? এত কি আপনার, এত কি সব কিছু করতে হবে? নাম পরিবর্তন, দেশের নাম পরিবর্তন কেন? গণপ্রজাতন্ত্র ভালো লাগে না? জনগণপ্রজাতন্ত্র করতে গেলে কত কোটি কোটি টাকা খরচ হবে, হিসাব আছে? সব চেঞ্জ করতে হবে আপনার, বাংলার নাম চেঞ্জ হয়ে যাবে, কী দরকার? এদিকে কিছু আসে যায়? এদিকে জুলাই বিপ্লবের এটা কোনো ইয়ে ছিল? এই যারা করতেন তারা ছিল, মাঠে ছিল, আন্দোলনে ছিল, কোথায় ছিল তারা? এখন দেশের নাম পরিবর্তন করে দিতে চায়। এই দেশের নাম যখন পরিবর্তন হবে, গণপ্রজাতন্ত্র বাংলাদেশের জনগণপ্রজাতন্ত্রে, অনেক লোক আমাদের মধ্যে যারা কম বোঝা লোক, অন্য বুঝতেই পারে, কিন্তু আরেকটা দেশে জন্ম হলো, সেই দেশের লোক 18 কোটির কাছাকাছি, তাহলে তার আরেকটা দেশ বাড়লো। তো এই যে অবান্তর কিছু জিনিসপত্র নিয়ে আসে, এখানে আমার দেশটাকে নিয়ে একটা মানে এক্সপেরিমেন্ট শুরু করেছে, যার যেমন কথা সে তেমন বলে যাচ্ছে। তার মাধ্যমে এই সংস্কার প্রক্রিয়াটাও দীর্ঘায়িত হচ্ছে তো, এটা অযথা এগুলি করতেছে, এগুলি করে করতেছে। এবং এখানে সব বিচার, সমস্ত বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন, তার কয় বছর লাগবে বলেন আপনি? কয় বছর মানে তৈরি করে আপনার বিচার করবেন, তারপরে কি আসবে? এই যে কথাগুলো বলতেছে, এগুলো ধরেন মানে সব কথার ভিতরে একটা জিনিস আমি যেটা বুঝতেছি আর কি। এখন আমার একটা কথা বলতেই হবে, হ্যাঁ, আমি একটু বলে ফেললাম যে লাগাম দেওয়ার থেকেও নাই। তো এই জন্য আমি বলি যে গণমাধ্যম এই জিনিসগুলির ক্ষেত্রে সম্পাদকে যদি একটা লেখে বা বিভিন্নভাবে যদি লেখে, জনমত গঠন, কিন্তু উল্টা হচ্ছে তো, উল্টা হচ্ছে বিভিন্ন আপনার মিডিয়াতে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, নির্বাচন চায় না, 5 বছর থাক, 10 বছর থাক, খুব খুব সেগুলি আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি এবারও ফিরে এসে আপনাদের সাথে পাবো। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হাসান মাহমুদ ভাই, আপনার কাছে জানতে চাই, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে সাংবাদিকদেরও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, কারণ
আমরা রাজনীতিবিদদের প্রশ্ন করি, মন্ত্রীদের প্রশ্ন করি, সংসদ সদস্যদের প্রশ্ন করি, বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশ্ন করি, গোয়েন্দা সংস্থাকে আমরা প্রশ্ন করি, সাংবাদিকদের কেন প্রশ্ন করা যাবে না? সাংবাদিকদের জবাবদিহিতা কার কাছে? দর্শক, শ্রোতা, পাঠক, নাকি সরকার, রাজনীতিবিদ, অন্য কোনো কর্তৃপক্ষের কাছে? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে জবাবদিহিতা তো সবারই থাকতে হবে। একটা জবাবদিহিতাপূর্ণ সমাজই আমরা চাই, এবং কেউ জবাবদিহিতার বাইরে থাকবে না। আচ্ছা, তো সাংবাদিকরা কি জবাবদিহিতা করছে না? সাংবাদিকরা তো জবাবদিহিতার মধ্যেই কাজ করছে। সাংবাদিকরা কিন্তু প্রতিদিন জবাবদিহি করছে, প্রতি মুহূর্তে। ইলেকট্রনিক মিডিয়া তো প্রতি মুহূর্তে জবাবদিহি করছে, প্রিন্ট মিডিয়া প্রতিদিন জবাবদিহি করছে পাঠকের কাছে। ভুল করলে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, ক্ষমা চাইতে হচ্ছে, সংশোধনী ছাপতে হচ্ছে। আমি কিছুদিন আগে একটা আর্টিকেলে সামান্য একটু ভুল করেছিলাম, ওই দিনে আমি এটা সংশোধনী দিয়েছি সমকালে, যে আমার ব্যাখ্যা, যদিও এটা আমার ভুল না, এটা হচ্ছে নিউজেই ভুলটা ছিল। তো তারপরেও আমি ব্যাখ্যা দিয়েছি যে এটা আমার দায়িত্ব, যে এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি যাতে না হয়। তো সাংবাদিকরা তো জবাবদিহি করছেই, এটা হচ্ছে ব্যাপার। তো তবে এখানে একটা প্রশ্ন আছে, যে সাংবাদিকের জবাবদিহিতা কি মালিকের কাছে, নাকি রাষ্ট্রের কাছে, নাকি পাঠক দর্শকের কাছে? এটা একটা প্রশ্ন। তো আমরা আশা করব যে পাঠক দর্শক এবং জনগণের কাছে জবাবদিহিতা বাড়লে এটা উভয় পক্ষের জন্য লাভজনক হবে, এটা হচ্ছে মূল কথা। আর একটা প্রেস কাউন্সিলের প্রসঙ্গটা এসছে, প্রেস কাউন্সিল অকার্যকর, এটা আমাদের মানে আমাদের কামাল ভাই বলছেন, কামাল আহমেদ ভাই, এটা খুবই ঠিক। প্রেস কাউন্সিল এটা এখন আর এই চর্চার মধ্যে না থাকা, বরঞ্চ একটা স্থায়ী মিডিয়া কমিশন হওয়া দরকার। আরেকটা বিষয়, এটা সংস্কার কমিশনের রিপোর্টেও আসেনি বোধহয়, সেটা হচ্ছে ন্যায়পাল। এটা কিন্তু ন্যায়পাল হওয়া দরকার মিডিয়াতে, এবং প্রত্যেকটা হাউজে কিন্তু ন্যায়পাল থাকতে পারে আমি মনে করি, যার কাছে সবাই মানে অভিযোগ দেবে, এমনকি কর্মীরা অভিযোগ দেবে সম্পাদকের বিরুদ্ধে, সিইওর বিরুদ্ধে, মালিকের বিরুদ্ধে, শ্রম আইন লঙ্ঘনের জন্য না, শুধু কাজের যে অধিকার সে পাচ্ছে না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। আমি মনে করি যে ন্যায়পাল থাকতে পারে, এটা থাকাটা উচিত, বা ওই ধরনের কিছু একটা। আমাদের দেশে তো গ্রহণযোগ্য ব্যক্তি আছেন, একেবারে নেই তা না, আমরা বরং এদেরকে গুরুত্ব দিচ্ছি না। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, যে এই ডামাডোলের মধ্যেও কিন্তু বেশ কিছু মিডিয়া ভালো কাজ করেছে, এটা আমরা নাম উল্লেখ না করি, কিন্তু বেশ কিছু মিডিয়া সাংবাদিকদের বেতন ভাতা, তাদের মর্যাদা, এগুলো বৃদ্ধির ক্ষেত্রে। এখানে একটা প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে সাংবাদিকদের যত সংগঠন আছে, প্রেস ক্লাব, ইউনিয়ন, সমিতি, সংগঠন বহু আছে, তারা সাংবাদিকতার মান, মর্যাদা এবং যেসব সংকটের মধ্যে আমরা ছিলাম বা এখন আছি, ভবিষ্যতে থাকবো, সেখানে কি তারা কোনো পেশার স্বার্থে কোনো কাজ করে, নাকি দলবাজি করে? না, পেশার স্বার্থে তো কাজ করে না, কারণ করবে কীভাবে? প্রথমত তারা দলীয়ভাবে বিভক্ত হয়ে আছে দীর্ঘদিন ধরে। তো তারা যতদিন ঐক্যবদ্ধ ছিল ততদিন কিন্তু তারা কিন্তু লড়াই করতে পারত নিজেদের অধিকার রক্ষার জন্য। এমনকি সাংবাদিকতার যে জবাবদিহিতা, এটা মান উন্নয়ন, এই জায়গাটায় ভূমিকা রাখতে পারত। যদিও তখন সাংবাদিকতা কিন্তু এফ্লুয়েন্স ছিল না, সমৃদ্ধি বা চাকচিক্য ছিল না, কিন্তু দায়বদ্ধতার জায়গাটা ছিল। আমরা পুরনো সাংবাদিকদের ব্যাপারটা জানি, তারা অনেক দুঃখ দারিদ্র্যের মধ্যেও তারা কিন্তু নীতিনিষ্ঠভাবে কাজ করে গেছেন। এমনকি রাজনৈতিক পক্ষপাত থাকা সত্ত্বেও তারা কিন্তু মৌলিক কিছু জিনিস মেনটেন করতেন। যেমন ধরেন, এই যে নিউজ রুমে বিভিন্ন রকম লোক থাকা, বিভিন্ন পক্ষের লোক থাকা, এটা তো খুবই জরুরি। আমরা দেখলাম যে গত 15 বছর এই জিনিসটা উচ্ছেদ হয়ে গেল, মানে ভিন্ন পক্ষের লোকজন থাকবে না। এমনকি বসে বসে ঠিক করা বিশেষ জায়গায় যে অমুক জায়গায় কার পদোন্নতি হবে, তমুক জায়গায় কার পদায়ন বন্ধ করতে হবে, কাকে বের করে দিতে হবে ইত্যাদি, এগুলো হয়েছে কিন্তু ভিতর থেকে হতো, বাইরে থেকে হতো। তো এই ব্যাপারগুলো কিন্তু মিডিয়াকে একটা দিকে নিয়ে গেছে, এবং এতে করে মিডিয়া বা সরকার কারোরই কোনো উপকার হয়নি। এবং যেসব মালিক এই ব্যাপারগুলোকে উৎসাহিত করেছেন তারাও কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হয়েছেন। এবং তারা যদিও মিডিয়া পরিচালনার জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছেন না, তারা কিন্তু ব্যবসা পরিচালনায় যে দুর্নীতির আশ্রয় নিয়েছেন, কর ফাঁকি, অর্থ পাচার, তাই না, ব্যাংকের অর্থ আত্মসাৎ, এই অভিযোগগুলো কিন্তু এদের বিরুদ্ধেই ঘুরে ফিরে দেখা যাবে, যারা এই মিডিয়াকে বাজেভাবে পরিচালনা করেছেন, ব্যবহার করেছেন সাইনবোর্ড হিসেবে তার ব্যবসায়িক স্বার্থ রক্ষায়। তারা কিন্তু এইভাবে অন্যভাবে তারা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকে যার যার স্বার্থ অনুযায়ী কাজ করেছেন, যার কারণে গণমাধ্যম স্বাধীন গণমাধ্যম ভূমিকা দাঁড়াতে পারেনি। একদম শেষ পর্যন্ত চলে আসছে হাবিবে, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ, সংস্কার সংশ্লিষ্ট, সেটি হচ্ছে এই আপনার গণমাধ্যম দিবস উপলক্ষে যেই দ্বিতীয় অনুষ্ঠানটির কথা বলছিলাম, সেখানে টিআইবি ইফতেখারুজ্জামান বলেছেন যে
এত সব বিষয়ে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সরকার কাজ করছে, ঐক্যমত চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার নিয়ে কেউ কোনো কথা বলছে না। অথচ অপশাসন, দুঃশাসন, ফেসিবাদী শাসন, স্বৈরশাসন যা কিছু বলি, তার জন্য গোয়েন্দা সংস্থাগুলোর একটা বড় দায় আছে। এদের সংস্কার কি দরকার নাই? অবশ্যই আছে। আমরা করছি না কেন? আপনারা চাইছেন না কেন? করছি না আমরা। এইটা সংস্কারটা কীভাবে করবেন? এই যে গোয়েন্দা সংস্থা দ্বারা অপকর্মগুলি করেছে, বাংলাদেশে 3টা ঘটনা ঘটছে, 4টা ঘটনা। গোয়েন্দা সংস্থা কোনোদিনও আসল রিপোর্ট দেয়নি। 75 15 আগস্টে ঘটনা ঘটবে, গোয়েন্দা সংস্থা ক্লিয়ার করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হবেন চট্টগ্রাম, গোয়েন্দা সংস্থা সঠিক নিউজ দেয়নি। এরশাদ ক্ষমতা দখল করবে, গোয়েন্দা সংস্থা সঠিক নিউজ দেয় না। এরশাদ ক্ষমতা থেকে চলে যাবে, তার অবস্থা খারাপ, সঠিক নিউজ দেয়নি। বিএনপি ক্ষমতা থেকে যাবে, যেভাবে বলার দরকার সেভাবে দেয়নি। আওয়ামী লীগ যে বিদায় নিয়ে পালিয়ে গেল, তা তো গোয়েন্দা সংস্থা সঠিক রিপোর্ট দেয়নি। কী করেছে তারা? যদি সেই রিপোর্টগুলো দিত, দেশের পরিস্থিতি ভয়াবহ, আপনাকে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, তাহলে নিশ্চয়ই তারা একটা করতো। কোনো সংস্থা কোনো দিনও সরকারের কোনো কাজ সঠিকভাবে তারা ইনফরমেশন দেয়নি, আমি জেনে শুনেই বলতেছি। এখনও দিচ্ছে না, এখনও এই সরকারকে দিচ্ছে না। কিন্তু তারা এখন না দেওয়ার অনেকগুলি কারণ আছে, স্পষ্ট করে বলতে চাই। এখন এই গোয়েন্দা সংস্থা যারা আছেন, তারা এই সরকারের লোক কেউ না। তারা বিগত সরকারের আমলে রিক্রুটমেন্ট হয়েছে অনেকের, নাহলে তারা প্রমোশন পেয়েছেন, তাদের মনোভাব সম্পন্ন রক্তে মিশে আছে। আপনি কী দেবে, কী রিপোর্ট দেবে? সরকারের থেকে, সরকারের কাছ থেকে বড় হয়েই তারা সঠিক নিউজটা দেয়নি। যদি সঠিক নিউজ গোয়েন্দা সংস্থা দিত, তাহলে কি একতরফা নির্বাচন করতো 24 সালে? ওই যে বিএনপি অফিস বন্ধ করে ক্রাইম সিন না কি একটা এখন টানালো, টানা বিএনপি অফিসে যেতেই দিল না, বিএনপি নির্বাচনে আসলো না। আরে আসতে তো পার্টি অফিসে বন্ধ করে দিয়েছেন, আমরা যাবো তো তার থেকে? কোনো রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে গোয়েন্দা সংস্থা বলতে পারতো না যে না ম্যাডাম বা না প্রাইম মিনিস্টার ঠিক হচ্ছে না, তাহলে কি পরিস্থিতি ভয়াবহ হবে? আমিই তো বলেছিলাম, যদি আওয়ামী লীগ এবার নির্বাচন করতে পারবে না 24 সালে, যদি করে তাহলে বহুদিনের জন্য আওয়ামী লীগকে কিন্তু এই দেশের এই রাজনীতি থেকে দূরে থাকতে হবে। আর যদি সবাইকে নিয়ে নির্বাচন করে, তাহলে ক্ষমতা না গেলে বিরোধী দল থাকবে, আগামীতে ক্ষমতা আসার সুযোগ। আমি বহুবার বলেছি, এখনকার মতো কিন্তু গোয়েন্দা সংস্থা একবারও বলে না। এখনও আবার গোয়েন্দা সংস্থা এবং কিছু বুদ্ধিজীবী এই সরকারকে বিপদে নিয়ে যাচ্ছে, যে আপনি ভালোই আছেন, ভালোই চালাচ্ছেন, খুব ভালো চালাচ্ছেন, আগে থেকে ভালো চলতেছে, চালিয়ে যান, কোনো নির্বাচন দরকার নেই। এই যে মিসগাইড করছে তারা, গোয়েন্দা সংস্থার বলা উচিত যে না, নির্বাচন দিতে হবে। আপনি ডিসেম্বরের দেন, জানুয়ারির দেন, ফেব্রুয়ারির দেন, বলেন আপনি এত আগে নির্বাচন দিবেন, এটা অনন্তকাল তো থাকতে পারে না। এখানে গোয়েন্দা সংস্থার সঠিক পাঠটা, সঠিক কাজটা তারা করছে না। এবং এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর বুদ্ধিজীবী, তারাও কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী। তো একজন ব্যবসায়ীকে শুনলাম, সে বলতেছে না অনেকদিন থাকা উচিত। তাই আমি বলতেছি, একবার তাকে বলতে আমি সেভাবে বলার সুযোগ পাইনি, আমি অন্য একটা সুরে ঢুকে গেছিলাম যে আপনি তার 17 কোটি মানুষ হলেন কী করে? এই যে বিগত সরকারে আমার যদি কোনো কিছু না, তা আপনি 17 কোটি টাকার মানুষ হলেন কী করে? এখন আবার তারা এখান থেকে সুবিধা নেওয়ার জন্য এইগুলো বলতেছে। তো সবসময় আমাদের দেশের গোয়েন্দা সংস্থা সবসময় মিসগাইড করেছে, এখনও করে যাচ্ছে। তারা শুধু তাদের স্বার্থেই কাজ করে, তাদের সাথে কাজ করে। রাষ্ট্রের স্বার্থে। এই যে যখন ধরলাম আয়নাঘর বললো, এই যে গুম খুন, এই ধরে নিয়ে র্যাব ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে 5 দিন 7 দিন রাখার পরে তারপর নিয়ে গিয়ে যুদ্ধ, তার সিনিয়র নিতে আসলে বন্দুক যুদ্ধ হলে একজনও তারা মারা যায় না, সিনিয়ররা গুলি যেটা পাওয়া যায় সাথে থাকা গুলি, এইসব গল্প না এগুলো গোয়েন্দা সংস্থা বলতে পারতো না যে না এটা তো ঠিক হচ্ছে না। ইলিয়াস আলী হারিয়ে গেল, বলতে পারতো না ইলিয়াস আলীকে এভাবে হারানো বা গুম করা ঠিক হয়নি। চৌধুরী আলম, হুমায়ুন, এই যে জিনিসগুলো আমি বলতেছি, এইগুলি গোয়েন্দা সংস্থা এখনও উচিত সরকারকে সঠিক নির্দেশ দেওয়া, নাহলে তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। অনেক ধন্যবাদ হাবিব ভাই, অনেক ধন্যবাদ মামুন ভাই, যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যোগ দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।